ফ্র্যাগমেন্ট, এগুলা কিন্তু কোনো ড্রাগ না, বা এগুলা ড্রাগের অ্যাক্টিভিটি কিছুই থাকে না। বুঝতে পারছো? এটা হচ্ছে স্পেসিফিক একটা রিজন শুধুমাত্র বাইন্ড করতে পারবে। তো এদের নিজস্ব কোনো অ্যাক্টিভিটি থাকবে না যদি একা ব্যবহার করা হয়। কিন্তু যখন এরকম 2টা বা 3টা ফ্র্যাগমেন্টকে আমরা একটা লিঙ্কারের মাধ্যমে একটা মলিকিউল তৈরি করব, তখন সেটাকে আমরা একটা লিড মলিকিউল বলতে পারি, এবং তখন সেই মলিকিউল ড্রাগের মতো আচরণ করবে। ঠিক আছে? সো এই হচ্ছে একটা আমাদের ছবি। দেখো, এই যে বাম সাইডে যেটা আছে এটা হচ্ছে টার্গেট বাইন্ডিং সাইট। এর থেকে হিট আইডেন্টিফিকেশনটা আমরা নরমালি যে এতক্ষণ যতগুলো প্রসিডিউর পড়ছি বা এতদিন ধরে কিন্তু অ্যাক্টিভিটি থাকবে না। এখন এরকম 3টা ফ্র্যাগমেন্টকে আমরা যদি একসাথে করি, তখন কি হবে? এটা একটা লিড মলিকিউল তৈরি হবে। বুঝছো? তোমরা কি এটার মেইন প্রিন্সিপালটা বুঝছো যে ফ্র্যাগমেন্ট বেস লিড ডিসকভারিটা কি? জি ম্যাম। তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে, ম্যাম আমি কিভাবে বুঝবো যে ওই 3টা ফ্র্যাগমেন্ট একসাথে করলে ওটা লিড কম্পাউন্ড হবে? হ্যাঁ দেখাচ্ছি। এখানে আমরা একটা ফ্র্যাগমেন্ট তো সবসময় কনফার্ম ধরবো না, আমরা বিভিন্ন ধরনের ম্যাপিং করি। বুঝছো? ম্যাপিং করা মানে হচ্ছে ডিজাইন করতেছি আমরা বিভিন্ন রকমের। যেমন এখানে একটা ড্রাগের জন্য আমরা এপিটপ মানে কি বাইন্ডিং রিজন, মানে যেখানে যে বাইন্ড করবে আসলে। তো এই যে FK506 এটা হচ্ছে একটা প্রোটিন। ঠিক আছে? FK এগুলা না, কিন্তু একটা প্রোটিন যেটার নাম হচ্ছে FK506। তো এই প্রোটিনটার কাজটা কি? এটা হচ্ছে আমাদের ইমিউন রেসপন্সটাকে সাপ্রেস করে। দ্যাট মিন্স কি, এটা হচ্ছে আমাদের ইমিউনো সাপ্রেসিভ একটা প্রোটিন। এখন আমার কাজ হলো এই প্রোটিনের সাথে বাইন্ড করে এরকম একটা লিড মলিকিউল ডিজাইন করা। ঠিক আছে? এখন আমরা কি করছি, তার জন্য ফ্র্যাগমেন্ট বানাইছি। দেখো 2টা, একটা হচ্ছে এপিটপ এ বলা হয়েছে, এটার হচ্ছে দেখো একটা ছোট একটা মলিকুলার স্ট্রাকচার, আবার এপিটপ বি, এখানে আরেকটা মলিকুলার স্ট্রাকচার। সো এই 2টাকে আমরা লিংক করছি। দেখো, এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট এ, এটা হলো সরি এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট বি বা এপিটপ বি, আর এটা হচ্ছে আমাদের ফ্র্যাগমেন্ট এ। এই 2টাকে একটা কেমিক্যাল গ্রুপের মাধ্যমে, কার্বনের একটা চেইনের মাধ্যমে আমরা কি করছি, 2টাকে লিংক করছি। এই যে স্ট্রাকচার সি, এটা হলো একটা যে প্রোপাইল লিংক বা একটা কার্বন চেইনের মাধ্যমে অ্যাড করার পরে আমরা দেখছি এই এপিটপ এ এবং এপিটপ বি এর যে অ্যাক্টিভিটি সিঙ্গেল ভাবে বা ইন্ডিভিজুয়ালি, তার থেকে এই স্ট্রাকচার সি এর অ্যাক্টিভিটি অনেক বেশি। দ্যাট মিনস এই এপিটপ এ বা এপিটপ বি কিন্তু লিড কম্পাউন্ড না। এই দুটোকে লিংক করার পরে আমরা যে স্ট্রাকচারটা পেলাম, এটাকে আমরা বলতেছি তাহলে আমাদের লিড কম্পাউন্ড। যেমন এখানে আরেকটা ছবি দিয়ে দেখায় সুন্দরভাবে এপিটপ ম্যাপিং, যেটা আমরা বললাম, এটা হলো আমাদের সেই প্রোটিন। তো প্রোটিনের এই হলো এই যে এই জায়গাটাতে হচ্ছে আমাদের প্রোটিনের ফ্র্যাগমেন্ট এ ধরো বাইন্ড করবে। দেখছো এখানে 2টার স্ট্রাকচার 2 রকম না, 2টা বাইন্ডিং রিজন এখানে দেখানো হয়েছে বা প্রোটিনের জন্য। এখন তুমি একসাথে একটা ড্রাগ ডিসকভার করতে চাচ্ছ যেখানে এই 2 ধরনের বাইন্ডিং সাইটে সেটা বাইন্ড করবে। এক্ষেত্রে কি হতে পারে, আমার ড্রাগের ডিসকভারিতে বিভিন্ন টাইপের এরর হতে পারে, এফিকাসি কম হতে পারে, বাইন্ডিং অ্যাফিনিটি কম হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এটা মোর এফিকাসিয়াস করার জন্য কি করছি, প্রথমে একটা প্রোটিন, এই যে প্রোটিনের যেই একটা ফার্স্ট একটা লিগ্যান্ড তৈরি করলাম বা যে এপিটপ এ, সেটাকে দেখো অপটিমাইজ করে এই যে বাইন্ডিং রিজনটাতে যাতে বাইন্ড করে সেভাবে ওটাকে আমরা অপটিমাইজ করলাম। ঠিক আছে? এখন কি, তাহলে আরেকটা বাইন্ডিং রিজন আমাদের বাদ থাকলো, ওইখানের জন্য আমরা আরেকটা এপিটপ বা ফ্র্যাগমেন্ট নিয়ে সেই স্ট্রাকচারের মতো করে কিন্তু ডিজাইন করলাম। বুঝতে পারছো? এখন আমার তো তাহলে 2টো ফ্র্যাগমেন্ট আলাদা, এটা তো তাহলে ড্রাগ হলো না, তাই না? একটা ড্রাগ দিব যেটা 2টাতেই যে বাইন্ড করবে। আমি তাহলে প্রথমে কি করছি, আমার বাইন্ডিং রিজনতে বাইন্ড কর, এবার ডিজাইন করার পরে উপরে একটা লিঙ্কার দেওয়া আছে, দেখছো? এই লিঙ্কারটা কি করছে, এই এপিটপ এ এবং এপিটপ বি 2টাকেই বাইন্ড করছে। বাইন্ড করার পরে কম্বাইন্ডে এটা হচ্ছে আমাদের তাহলে যে প্রোটিনটাকে বাইন্ড করলো 2টা একসাথে। তার মানে কি, এখন আমরা তাহলে ফুল যেই ইফেক্টটা পাওয়ার কথা একটা ড্রাগের, সেই
বলতেছি ফ্র্যাগমেন্ট বেসড ড্রাগ ডিসকাভারি, মানে এক্ষেত্রে আমরা কি করি, ফ্র্যাগমেন্ট, ছোট ছোট ফ্র্যাগমেন্ট ডিজাইন করি আমাদের প্রোটিনের স্ট্রাকচার অনুযায়ী, যেটা বাইন্ডিং জোনে বাইন্ড করবে, then তৈরি করি। বুঝতে পারছো? সবার ক্লিয়ার হয়েছে? সবার কি ক্লিয়ার হয়েছে? খুব ইম্পর্টেন্ট টপিক পড়ালাম কিন্তু। তোমাদের যদি কোনো কিছু মিস করে ফেলো বা যদি মনে হয় যে না এটা আরেকবার একটু বললে ভালো হয়, তাহলে বললে আমি আবার এক্সপ্লেইন করবো। আমি আসলে একটু শর্টকাট করে পড়াচ্ছি, হ্যাঁ? তো যদি কারো বুঝতে অসুবিধা হয় তো আমাকে আবার এটা বললো। লিড ডিসকাভারি কিন্তু তাহলে টোটাল যে কিভাবে আমরা একটা ড্রাগের এখন ড্রাগের লিড ডিসকাভারি করা শেষ। এরপরে কাজ হচ্ছে এটাকে আইসোলেশন করা এবং পিউরিফিকেশন করা। সো আমরা লিড কম্পাউন্ড গুলা অথবা যে কম্বিনেশনের মাধ্যমে যেখান থেকে তুমি পাও না কেন, এটা তো আসলে একটা মিক্সচারের মধ্যে থাকে, তাই না? এখন মিক্সচারের মধ্যে যদি থাকে জেলি কম্পাউন্ড, সেটাকে আইসোলেশন করে সেটাকে আবার কি পিউরিফাই করে, তাহলে কিন্তু আমরা আমাদের ড্রাগটা আসলে ওই ফাইনাল স্টেজে নিতে পারবো না। বুঝতে পারছো? এবং এটা কিসের উপর ডিপেন্ড করতেছে, আমার ড্রাগের স্ট্রাকচার কেমন, ড্রাগের স্ট্যাবিলিটি কেমন, এবং আমি যেই সোর্স থেকে এটাকে নিচ্ছি সেই সোর্সে ড্রাগের কোয়ান্টিটি কেমন। যেমন তোমাদেরকে একটা আমি উদাহরণ দিই, আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে সর্বপ্রথম কি করছিল, পেনিসিলিনটা আবিষ্কার করছিল, তাই না? 1929 সালে উনি জিনিসটাকে পাবলিশ করে যে এটা এভাবে আবিষ্কার করা হয়েছে। কিন্তু এটা মার্কেটে আসছে কবে জানো? এটা হচ্ছে ইউএসএ এবং ইউকে এর সম্মিলিত মার্কেটটা দিছে। দ্যাট মিনস 1928 থেকে 1943 সাল, এবং এটাকে আইসোলেশন করা গেছে প্রায় 12 বছর পরে, মানে 1928 সাল থেকে 12 বছর পর, মানে 1940 থেকে 41 সাল এটা আইসোলেশন করা গেছে। এবং এটা কে আইসোলেশন করছে? কিন্তু আলেকজান্ডার ফ্লেমিং আইসোলেশন করে যান নাই, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক, তারা এই পেনিসিলিনটাকে আইসোলেশন করছে। সমস্যা ছিল কি আগে শোনো, সেটা হচ্ছে এই পেনিসিলিনটা, এটা তো হচ্ছে মোল থেকে আসছে, তাই না? তো এইটা হচ্ছে উনি অ্যাকোয়াস সলিউশন তৈরি করছিল, মানে এই মোল্ডের একটা অ্যাকোয়াস সলিউশন তৈরি করছে। এখন অ্যাকোয়াস সলিউশনের মধ্যে পেনিসিলিনটা চলে গেছে। এখন যখনই উনি ওয়াটারটাকে রিমুভ করতে গেছে তখন ওই ড্রাগটা ড্যামেজ হয়ে গেছে বা ডিস্ট্রয় হয়ে গেছে। বুঝতে পারছো? তো যার কারণে উনি ওই পেনিসিলিন আবিষ্কার করার পরেও ওটাকে কিন্তু মার্কেটাইজ করতে পারেনি, বা এটা আসলে মানুষের জন্য অ্যাভেইলেবল করতে পারে নাই। সো পরবর্তীতে যখন বিভিন্ন টাইপের ফ্রিজ ড্রাইং টেকনিক বা ক্রোমাটোগ্রাফি টেকনিক গুলা আবিষ্কৃত হয়েছে, এরপরে সাকসেসফুলি পেনিসিলিনটাকে আইসোলেশন করে পিউরিফিকেশন করা হয়েছে এবং পরবর্তীতে সেটা মার্কেটে ভিজিবল করা হয়েছে। ঠিক আছে? তো এই হচ্ছে তাহলে আইসোলেশন পিউরিফিকেশন ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ লিড ডিসকাভারি অর ড্রাগ ডিসকাভারি সিস্টেম। আর আমি যখন একটা লিড কম্পাউন্ডকে আইসোলেশন করেই ফেলবো তখন আসলে এটার স্ট্রাকচার ডিটারমিনেশনটা খুবই সহজ, কারণ এখনকার যুগে বিভিন্ন ধরনের অ্যাডভান্স টেকনোলজি আসছে, এনএমআর স্পেকট্রোস্কোপি আছে, তারপর বিভিন্ন টাইপের এক্স রে ক্রিস্টালোগ্রাফি আছে, তারপর তোমাদের এই কয়েকদিন আগে বলেছিলাম যে এসপিআর আছে, এসপিএ আছে, বিভিন্ন টাইপের টেকনিক আছে যার মাধ্যমে আমরা স্ট্রাকচারটাকে ডিটারমাইন করতে পারি। যাই হোক, স্ট্রাকচার ডিটারমাইন করার পরে কিন্তু এটাকে মডিফাই করা যায় এবং মডিফাই করে আমরা আরো বেটার কম্পাউন্ড তৈরি করতে পারি। এই হচ্ছে গেল তাহলে আমাদের লিড কম্পাউন্ড ডিসকাভারি এবং এটার স্ট্রাকচার ডিটারমিনেশন পর্যন্ত। আচ্ছা, তো আমাদের চ্যাপ্টার ড্রাগ ডিসকাভারি চ্যাপ্টার কিন্তু শেষ। ঠিক আছে? এখন আমি তোমাদেরকে এই যে এতদিন ধরে যারা পড়াইলাম তার একটা ওভারভিউ করব, সেটা
এই একটা উদাহরণের মাধ্যমে, সেটা হচ্ছে সিমেটিডিন ড্রাগটার নাম তোমরা সবাই শুনছো না? সিমেটিডিন কি কাজে লাগে জানো কেউ? এটার ইন্ডিকেশন কি? জি ম্যাম, S2 ব্লকার, সরি, জি ম্যাম। H2 ব্লকার, এক্স্যাক্টলি। এখন আমরা জানবো যে এই সিমেটিডিন ড্রাগটা কিভাবে ডেভেলপ করা হয়েছে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং। একদম ফাইনাল প্রোডাক্ট 12 বছর বা 15 বছর সময় লাগবে, তা কেন এখানে আসলে মিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করতে হবে? সো এখানে আসলে কতগুলো সমস্যা আছে, সুবিধা অসুবিধা সবই আছে, তো সেইগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করবো। সিমেটিডিনটা আসলে আমরা কিভাবে মার্কেটে পেলাম। তো সিমেটিডিন সর্বপ্রথম 1976 সালে মার্কেটেড করা হয়েছে ইউকে তে, এবং এটার ব্র্যান্ড নেম ছিল তখন টাগামেট। টাগামেটটা কোথা থেকে আসছে? এই ট্যাগ থেকে আসছে, হচ্ছে এই ট্যাগটা আসছে হচ্ছে তোমার অ্যান্টাগনিস্ট থেকে। এটা কি H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট না, হিস্টামিন অ্যান্টাগনিস্ট। সো এই অ্যান্টাগনিস্ট থেকে আসছে হচ্ছে ট্যাগ। আর মেট, সিমেটিডিনের যেই মেট, এখান থেকে আসছে হচ্ছে টাগামেটার মেট। ঠিক আছে, সো এই দুইটার কম্বাইন করেই কিন্তু টাগামেট এই নেমেই ইউকে তে এটা প্রথম মার্কেটেড করা হয়। সো এটা হচ্ছে একটা ইফেক্টিভ অ্যান্টি আলসার ড্রাগ। তো এই ড্রাগটা ডিসকভারির আগ পর্যন্ত মানুষের যদি আলসার হতো, তখন কিন্তু তার একমাত্র ট্রিটমেন্ট ছিল সার্জারি। ঠিক আছে, তো এই সার্জারির এই প্রয়োজনীয়তাটাকে কমিয়ে দিয়েছে, বা একটা খুব সহজলভ্য ড্রাগ আসছে আলসারের জন্য, সেটা হলো সেই সিমেটিডিন। সো এইটা 1988 পর্যন্ত ওয়ার্ল্ডের বেস্ট সেলিং প্রেসক্রিপশন প্রোডাক্ট ছিল, মানে সব থেকে বেশি সেলড যেই ড্রাগ গুলার মধ্যে একটা। এবং পরবর্তীতে যখন রেনিটিডিন 1988 সালে আসে, তখন এটা সেকেন্ড প্লেসে চলে যায়, রেনিটিডিন ফার্স্ট প্লেসে থাকে। ঠিক আছে, তো সিমেটিডিন হচ্ছে তাহলে এতটাই পপুলার একটা ড্রাগ ছিল তখন। সো সিমেটিডিন ডেভেলপ কেন করা হয়েছে, কিভাবে করা হয়েছে, এর আগে আমাদের আসলে জানতে হবে এটা কোন ডিজিজের জন্য এটাকে ডেভেলপ করা হয়েছে, এবং এবং এটা আসলে কোন কোন ফ্যাক্টরের মাধ্যমে ডেভেলপ করতে পারে আলসারটা। হ্যাঁ, তো পেপটিক আলসার মানে কি? পেপটিক আলসার হচ্ছে আমার স্টোমাক বা জিওডোনামের যে মিউকাস মেমব্রেন থাকে, সেই মিউকাস মেমব্রেনের লোকাল কিছু এরোশন বা ক্ষত। ঠিক আছে, তো এইটা কেন হয়? এখানে মেইনলি দুইটা কারণ দেখানো হয়েছে, সেটা হচ্ছে ইউজ অফ এনএসাইডস। এনএসাইডস মানে কি আমরা সবাই জানি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। এই ড্রাগগুলো যদি অনেকদিন ধরে ব্যবহার করা হয় আনকন্ট্রোলড ওয়েতে, সেক্ষেত্রে কিন্তু এই পেপটিক আলসার ডেভেলপ করতে পারে। এবং সেকেন্ড কজ হলো, যদি একটা ব্যাকটেরিয়া থাকে, সে ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। ঠিক আছে, সো মেইনলি এই দুইটা কারণেই তাহলে কি হচ্ছে, এই পেপটিক আলসারটা ডেভেলপ করে। এখন এই সিমেটিডিনটাই তাহলে সর্বপ্রথম ড্রাগ যেটা অ্যান্টি আলসার থেরাপিতে ব্যবহার করা হতো, এবং এটা হচ্ছে মেইনলি এটা ডিজাইন শুরু হয় 1964। তাহলে দেখো 64 থেকে 76, মানে এখানেও কিন্তু প্রায় 12 বছর সময় লাগছে এই সিমেটিডিন ড্রাগটাকে মার্কেটিং করার জন্য। সো আমরা এখন দেখব গ্যাস্ট্রিক অ্যাসিড রিলিজের জন্য ঠিক আছে, গ্যাস্ট্রিক অ্যাসিড রিলিজের জন্য আসলে কোন কোন ফ্যাক্টর তাহলে দায়ী, এটা আমরা একটু জানি। সো এখানে তোমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের স্টোমাকের স্ট্রাকচার, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্ট্রাম নামে একটা জায়গা আছে, সবাই দেখতেছো তাই না? এই যে এখানে একটা গোল করে দেওয়া আছে, ইন্ডিকেশন দেওয়া অ্যান্ট্রাম। সো অ্যান্ট্রামটা কি? এই অ্যান্ট্রাম হলো একটা গেট কিপার, বুঝছো? গেট কিপারের কাজ কি? গেটে কে ঢুকবে কে বেরোবে সেকে নিয়ন্ত্রণ করা, তাই না?
সো অ্যান্ট্রাম হলো আমাদের স্টোমাকের গেট কিপার। এ কি করে? এটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে কি পরিমাণ খাবার যাবে, কখন যাবে, এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে। এবং ইন্টেস্টাইন থেকে যেন ওটা উল্টে আবার স্টোমাকে ফেরত না আসে, আমাদের যে ডাইজেস্টিভ যে লোড সেটাকেও নিয়ন্ত্রণ করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে কি অ্যান্ট্রাম। সো আমাদের যে গ্যাস্ট্রিক জুস থাকে, আমাদের স্টোমাকে গ্যাস্ট্রিক জুস থাকে, তো সেখানে কি কি থাকে? সেখানে থাকে হচ্ছে বিভিন্ন টাইপের ডাইজেস্টিভ এনজাইম থাকে এবং এইচসিএল থাকে, তাই তো? এরা কি করে? এরা হচ্ছে আমরা যদি কোনো খাবার খাই সেটাকে ব্রেক ডাউন করে ফেলে, তাই না? এখন এই সেলটা কোথা থেকে সিক্রেশন হয় তোমরা সবাই জানো। আমাদের স্টোমাকের এই যে প্যারাইটাল সেল থাকে, তাই না? স্টোমাকের যে প্যারাইটাল সেল থাকে সেখান থেকে এই সেলটা সিক্রেশন হয়। এখন এই সেলটা সিক্রেশন হওয়ার পরেও আমাদের কোনো ধরনের কোনো ক্ষতি ইউজুয়ালি হয় না স্টোমাকে। কেন? কারণ ওখানে মিউকাস মেমব্রেন থাকে, একটা একটা মিউকাস মেমব্রেন লেয়ার থাকে, যার কারণে এই সেলটা আমাদের আমাদের কিন্তু স্টোমাকে বাইকার্বনেট আয়ন থাকে, সবাই জানো তোমরা হয়তোবা। এই বাইকার্বনেট আয়ন গুলা রিলিজ করে এবং এরা হচ্ছে এই মিউকাসের মধ্যে ট্র্যাপড অবস্থায় থাকে, বুঝছো? ট্র্যাপ হওয়ার কারণে কি হয় বলতো? ওখানে একটা পিএইচ এর গ্রেড আমাদের যে অটোনমিক নার্ভাস সিস্টেম আছে, অটোনমাস সিস্টেমটা যখন স্টিমুলেশন হয় তখন আবার আমাদের এই যে প্যারাইটাল সেলের কাছে ওরা একটা সিগন্যাল পাঠায় যে এখন আমার এসিএইচ বা অ্যাসিটাইল কোলিন রিলিজ করতে হবে। সো এই ফ্যাক্টর গুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের যা ডাইজেস্টিভ এনজাইম থাকে, এই সেল থাকে এবং অটোনমিক নার্ভাস সিস্টেম থাকতেছে, এগুলা সবই আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিডের রিলিজটাকে ইনফ্লুয়েন্স করবে। এখন এই অ্যাসিটাইল কোলিন তাহলে কোথা থেকে আসলো? অটোনমিক নার্ভাস সিস্টেমের স্টিমুলেশনের মাধ্যমে। এই অ্যাসিটাইল কোলিন আবার কি করে? আমাদের যে কোলিনার্জিক রিসেপ্টর আছে সেই কোলিনার্জিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে প্যারাইটাল সেল এবং আমাদের স্টোমাক থেকে গ্যাস্ট্রিক অ্যাসিডটাকে রিলিজ করতে সাহায্য করে। ঠিক আছে, তো এই কাজটা কখন হয় জানো? যখন আমরা কোনো খাবারের ঘ্রাণ নেই বা আমাদের খাবারের একটা নির্দিষ্ট সময় আছে না, সকাল দুপুর রাত আমরা একটা নির্দিষ্ট সময় খাই। তো ওই টাইমে কিন্তু অটোমেটিক্যালি আমাদের বডিতে অ্যাসিটাইল কোলিনটা রিলিজ করে এবং সে যে আমার স্টোমাকের যে প্যারাইটাল সেল আছে সেখানে যেই আমাদের যে কি বলে কোলিনার্জিক রিসেপ্টর আছে সেখানে বাইন্ড করার ফলে গ্যাস্ট্রিক অ্যাসিডটা তখন রিলিজ করা শুরু করে। বুঝতে পারছো? এখন এটা ছাড়াও আমাদের নার্ভ সিগন্যাল, সেটা হচ্ছে আমাদের এই স্টোমাকের যে অ্যান্ট্রাম আছে সেই অ্যান্ট্রামটাকে স্টিমুলেট করে। এই অ্যান্ট্রাম নাম শুনেছো আশা করি। ওই জি সেলে আবার কি তৈরি হয় জানো? একটা হরমোন, সেটা নাম হলো গ্যাস্ট্রিন। এই গ্যাস্ট্রিক হরমোন রিলিজ হয় এবং এটা কখন রিলিজ হয়? যখন আমাদের স্টোমাকে কোনো খাবার থাকে। ঠিক আছে, আর তাছাড়াও আমাদের এক ধরনের হরমোন আছে, লোকাল হরমোন, সেটার নাম হচ্ছে হিস্টামিন। সেটাও এই গ্যাস্ট্রিক অ্যাসিড রিলিজটাকে স্টিমুলেট করে H2 রিসেপ্টরের সাথে বাইন্ড করার মাধ্যমে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই হয়তো হিস্টামিন রিসেপ্টর সম্পর্কে জেনেছো এতদিন। তোমরা কি এখনো পড়ছো হিস্টামিন বা হিস্টামিন রিসেপ্টর কত রকম, কি কি কাজ আছে, এগুলা কি জানো? অটো কারেক্ট করানো হয়েছিল, অটো কারেক্ট এখানে হিস্টামিন আর অ্যান্টি হিস্টামিন ব্যাপারে ছিল। জাহিদ, তোমার কথা শোনা যাচ্ছে না, আরেকবার রিপিট করো। আচ্ছা, শোনা যাচ্ছে না, কি আর করা যাবে। উম, এই হচ্ছে ফ্যাক্টর, তাই তো? যে কোন কোন ফ্যাক্টরের মাধ্যমে আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড। আচ্ছা, এই এতক্ষণ যা পড়লাম এখানে আছে সব। আচ্ছা, তো হিস্টামিন রিসেপ্টর হচ্ছে মেইনলি আমাদের আছে 4 রকমের, বুঝছো? হিস্টামিন রিসেপ্টর আছে টোটাল 4 রকমের। H1 রিসেপ্টর,
যেটা হচ্ছে আমাদের এই যে যত অ্যালার্জিক রিয়াকশন গুলো হয় এই সব কিছু হচ্ছে এই H1 রিসেপ্টরের জন্য। তারপর H2 রিসেপ্টর আছে যেটা এই গ্যাস্ট্রিক সিক্রেশনের জন্য দায়ী, যেটা আমাদের স্টোমাকে থাকে। আর তাছাড়া অন্যান্য হার্ট বা ব্লাড ভেসেলেও থাকে। আর H3 রিসেপ্টর আছে, এগুলাও আমাদের ব্রেইনের যে হিস্টামিন রিলিজটাকে রেগুলেট করে এবং এরা মেইনলি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেই পাওয়া যায়। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা আছে H4 রিসেপ্টর, হিস্টামিন 4 রিসেপ্টর আছে। সো এরা মেইনলি আমাদের ইমিউন সেলে পাওয়া যায়। ইমিউন সেলে এরা বিভিন্ন টাইপের ইমিউন রেসপন্সের সাথে জড়িত। তো যদি কোনোভাবে এটা জিজ্ঞাসা করে যে হিস্টামিন রিসেপ্টর কি বা কত প্রকার, তাহলে আশা করি তোমরা পড়ছো, তারপরে জিনিসগুলো আরেকবার একটু পড়ে নিবা। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে আমরা চলে আসছি যে কিভাবে সিমেটিটিনটা ডেভেলপমেন্ট হইলো। ঠিক আছে, তো হিস্টামিন তো ডিরেক্টলি রিলেটেড আমরা এখন জানি, বাট যখন এই ড্রাগটা আবিষ্কার করা হয় তখন কিন্তু কেউ জানতো না যে আসলেই এরকম কোন টার্গেট হিস্টামিন রিসেপ্টর আছে, যার কারণে কোনো লিড কম্পাউন্ড ছিল না। বুঝতে পারছো কারণ কি বলতো? ওই যে H1 রিসেপ্টর ব্লকার যারা, যদি হিস্টামিন রিসেপ্টর গ্যাস্ট্রিক অ্যাসিডের সাথে সম্পর্কিত থাকে তাহলে আমরা যদি এন্টিহিস্টামিন যেটা আছে সেটা ব্যবহার করলে আমার গ্যাস্ট্রিক অ্যাসিড রিলিজও বন্ধ হয়ে যাবে, কিন্তু সেটা তো হচ্ছে না। যার কারণে অনেকেই কনফিউজ ছিল যে আসলেই কোন ধরনের হিস্টামিন রিসেপ্টর গ্যাস্ট্রিক অ্যাসিড রিলিজের সাথে সম্পর্কিত আছে কিনা। ঠিক আছে, সো দেখো তখন কিন্তু আরো টাফ ছিল। আমরা যেমন এখন জানি যে হিস্টামিন রিসেপ্টর আছে এবং হিস্টামিন এখানে কাজ করে, সো আমাদের জন্য লিড কম্পাউন্ডটাকে সিলেক্ট করা, ডিজাইন করা খুব সহজ হয়ে যাবে। কিন্তু তখন আসলে ওনাদের কাছে কোনো ক্লু ছিল না যে আসলে কি কোনো হিস্টামিন রিসেপ্টর এক্সিস্ট করে কি করে না। তো তখন এসকেএফ এর সায়েন্টিস্ট যারা স্মিথ ক্লিন এবং ফ্রেঞ্চ ইউকে ল্যাবরেটরি, হ্যাঁ, 1970 সালে ওনারা প্রথম এই সিমেটিনের প্রোগ্রামটা শুরু করছিল। ওনারা কি প্রপোজ করলো যে একটা হাইপোথেটিক্যাল একটা ধারণা দিল যে হিস্টামিন রিসেপ্টরের অ্যানালগ থাকতে পারে, মানে H1 রিসেপ্টর বাদেও, এন্টিহিস্টামিনের H1 রিসেপ্টর বাদেও আরো হিস্টামিন রিসেপ্টর অ্যানালগ থাকতে পারে, আমরা সেটাকেই আমাদের লিড কম্পাউন্ড হিসাবে ধরতে পারি। বুঝতে পারছো? দ্যাট মিন্স কি এখানে হিস্টামিনটাই তাহলে লিড কম্পাউন্ড হিসাবে চলে আসছে। এখন এটা হলো আমাদের হিস্টামিনের একটা স্ট্রাকচার। খেয়াল করো সবাই, খুব মানে ভালো মতো খেয়াল করবা এই স্ট্রাকচারের মধ্যে কি কি আছে আগে দেখো। এখানে মেইনলি আমি যদি বলি দুইটা সাইড আছে, একটা হলো সাইড চেন আছে আর একটা হলো একটা ইমিয়াডাজোল রিং আছে। বুঝছো? এখানে কি আছে, একটা সাইড চেইন আছে আর একটা কি আছে, একটা হেটারো অ্যারোমেটিক রিং আর একটা ইমিয়াডাজোল রিং আছে। এখন এই এখানে আমাদের যে সাইড চেন আছে, সাইড চেনের মধ্যে একটা পজিটিভলি চার্জড নাইট্রোজেন আছে, যেখানে অন্তত পক্ষে একটা হাইড্রোজেন অ্যাটাচড অবস্থায় থাকবে। দ্যাট মিন্স ওখানে একটা কোয়াটারনারি অ্যামোনিয়াম আয়ন আছে। যদি হিস্টামিনকে H1 রিসেপ্টর বাইন্ড করতে হয় তাহলে এই ফিচার গুলা অবশ্যই অবশ্যই থাকতে হবে। প্রথম ফিচারটা কি, এখানে একটা কোয়াটারনারি অ্যামোনিয়াম আয়ন থাকবে সাইড চেইনের ক্ষেত্রে, এবং একটা হেটারো অ্যারোমেটিক রিং থাকবে, যেখানে কি থাকে আবার দেখো এখানেও কিন্তু একটা নাইট্রোজেন অ্যাটম আছে। ঠিক আছে, এখন এই নাইট্রোজেন অ্যাটম না থাকলেও আমাদের লোন পেয়ার আছে এইরকম একটা মলিকিউল থাকতে হবে টু দ্য সাইড চেন, মানে এই সাইড চেনের অর্থ পজিশনে, দেখছো এটা কিন্তু অর্থ পজিশনে আছে। এবং এই যে তাহলে আমাদের দুইটা কেমিক্যাল গ্রুপ দেখতেছি না, একটা হচ্ছে কি কোয়াটারনারি অ্যামোনিয়াম গ্রুপ আর একটা হলো আমাদের হেটারো অ্যারোমেটিক রিং, এই দুইটাকে কানেক্ট করবে এরকম একটা ফ্লেক্সিবল চেইন থাকতে হবে। এই যে মাঝখানের যে চেইনটা, এটা হলো সেই ফ্লেক্সিবল চেইন। বুঝতে পারছি? তাহলে এই তিনটা রিকোয়ারমেন্ট অবশ্যই ফুলফিল করতে হবে যদি হিস্টামিনকে
হিস্টামিন রিসেপ্টরের সাথে বাইন্ড করতে হয়। আমরা কি সবাই বুঝছি? এটা ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা, এখন একটু দেখো, এই যে আমাদের যে অ্যামাইনো গ্রুপ যেটা টার্মিনাল, এই যে এখানে যে অ্যামাইনো গ্রুপটা, সেই অ্যামাইনো, এখানে অনেক কিছু এক্সট্রা আছে, আমি তোমাদের জাস্ট একদম বেসিক যেটা মানে বোঝানোর জন্য আমি সেটাই বলতেছি, এবং পরীক্ষায় বেসিকটা লিখলেই হবে। হ্যাঁ, এখানে আরো বইয়ের থেকে নেওয়া তো আর অনেক কিছু আছে, তো কিছু কিছু জিনিস তোমরা চাইলে স্কিপ করতে পারো তোমাদের যদি কঠিন লাগে। বাট ওই যে বেসিক যেটা বলতেছে এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে, প্লাস এটা লিখতে হবে যদি পরীক্ষায় আসে। তো এখানে দেখো, এখানে যে আলফা টার্মিনাল যে অ্যামাইনো গ্রুপটা, এটা তাহলে কিভাবে বাইন্ড করে রিসেপ্টরের সাথে? এটা হচ্ছে আয়নিক অথবা হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে বাইন্ড করতেছে। আর এই যে এখানে একটা নাইট্রোজেন আছে না, এই নাইট্রোজেনটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে বাইন্ড করতেছে। তার মানে এই দুটা বন্ডিংও তাহলে খুবই ইম্পর্টেন্ট যদি এটার হিস্টামিনের সাথে বাইন্ড করতে হয়, হিস্টামিন রিসেপ্টরের সাথে বাইন্ড করতে হয়। এই ক্ষেত্রে আমরা কি চাচ্ছি বলতো? আমরা চাচ্ছি যে আমাদের যে H2 রিসেপ্টর, সেই H2 রিসেপ্টরকে ব্লক করতে, মানে কি অ্যান্টাগনিস্ট ডিজাইন করতে চাচ্ছি হিস্টামিন রিসেপ্টরের, তাই না? এখন আমরা যে কোনো গ্রুপের যদি ব্লক করতে চাই, মানে রিসেপ্টর যদি ব্লক করতে চাই, সেক্ষেত্রে কি করি? আমাদের যে লিড মলিকিউল আছে বা টার্গেট মলিকিউল আছে, তার সাথে একটা এক্সট্রা বাইন্ডিং গ্রুপ অ্যাড করে দেই। এটা বিভিন্ন টাইপের মিথাইল গ্রুপ হতে পারে, ইথাইল গ্রুপ হতে পারে, অ্যামাইনো গ্রুপ হতে পারে, অথবা বেনজিন রিং হতে পারে, অথবা কোনো হাইড্রোফোবিক রিং হতে পারে, এনিথিং। এটা হচ্ছে একদম নর্মাল একটা প্রসেস যে আমরা যদি অ্যান্টাগনিস্ট করতে চাই, ইউজুয়ালি অ্যাগনিস্ট কি করে, যে জায়গাগুলোতে বাইন্ড করতেছে। এখন অ্যান্টাগনিস্টের কাজ হচ্ছে ওই জায়গাগুলোতে যাতে বাইন্ড না করে, মানে কি রিসেপ্টরটাকে ব্লক করে ফেলে যাতে। এখন তার মানে কি, ব্লক করতে গেলে আমার ওখানে যদি একটা এক্সট্রা বাইন্ডিং গ্রুপ আমি অ্যাড করে দেই, দ্যাট মিনস ওই রিসেপ্টরের সাথে ওই মলিকিউলটার বাইন্ড করতে পারবে না। সো এই H1 রিসেপ্টরের সাথে হচ্ছে এইভাবে বাইন্ড করে হিস্টামিনটা। এখন আমি যদি H2 রিসেপ্টরটা কল্পনা করি, দ্যাট মিনস এখানে দেখো এই যে এক্সট্রা কিন্তু একটা বাইন্ডিং গ্রুপ অ্যাড করা আছে, মানে এক্সট্রা একটা বাইন্ডিং অ্যাড করা আছে যেটা H1 রিসেপ্টরের নাই। বুঝতে পারছো? দ্যাট মিনস আমার যদি H2 রিসেপ্টর ব্লকার বা অ্যান্টাগনিস্ট ডিজাইন করতে হয়, দ্যাট মিনস ওখানে আমি যদি কোনো এক্সট্রা বাইন্ডিং গ্রুপ বা কোনো এক্সট্রা আয়নিক বা হাইড্রোজেন বন্ডিং যদি অ্যাড করতে পারি, তাহলে সেটা অ্যান্টাগনিস্ট হিসাবে কাজ করতে পারে। ঠিক আছে? যেমন এখানে এই ছবিটাতে একটু দেখো, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থায়, এটা হচ্ছে আমাদের হিস্টামিনের যে স্ট্রাকচার। এটা ইনঅ্যাক্টিভ অবস্থায়, এটাকে আমরা যখন সুইচ অন করি বা এটা যখন অ্যাক্টিভ হয়, তখন এই বাইন্ডিং কি করছি, আমাদের যে হিস্টামিন আছে, হিস্টামিনের সাথে একটা হাইড্রোফোবিক গ্রুপ অ্যাড করছি, এবং পরবর্তীতে আমরা সেটাকে মানে টেস্ট করে দেখলাম যে ওটাতে আসলে কোনো ধরনের কোনো ইফেক্ট পাওয়া যাচ্ছে না, মানে কোনো অ্যান্টাগনিস্টিক অ্যাক্টিভিটি নাই। সো এরপরে কি করা হলো, হাইড্রোফোবিক গ্রুপকে বাদ দিয়ে এখন আমরা পোলার গ্রুপ অ্যাড করতে থাকলাম। বিভিন্ন ধরনের পোলার গ্রুপ অ্যাড করার পরে দেখা গেছে যে আমাদের যেই হিস্টামিনের আলফা যে অ্যামাইনো গ্রুপটা আছে, অ্যামোনিয়াম গ্রুপটা আছে, সেটাকে যদি আমরা বিভিন্ন ধরনের পোলার ফাংশনাল গ্রুপ দিয়ে রিপ্লেস করি, সেই ক্ষেত্রে কি হতে পারে, আমাদের সেম বাইন্ডিং রিজিয়নেও কিন্তু এটা একইভাবে বাইন্ড করতে পারে, বাট এটার অ্যান্টাগনিস্টিক ইফেক্ট দিবে। তো এই যে তাহলে বিভিন্ন ধরনের পোলার গ্রুপ অ্যাড করলাম, পোলার গ্রুপ অ্যাড করার পরে আমরা একটা প্রথম কোন ড্রাগ পেলাম, ড্রাগ ঠিক না, এটা একটা অ্যানালগ পেলাম, যেটার নাম হলো এন আলফা গুয়ানাইল হিস্টামিন। তো এই ড্রাগটা কি করলো, এই ড্রাগটাকে বলা হইলো যে গ্যাস্ট্রিক অ্যাসিড রিলিজের জন্য এটা একটা উইক অ্যান্টাগনিস্ট হিসাবে কাজ করে। ঠিক আছে? সো এটা পরের স্লাইডে যাও। কি করা হয়েছে আগে একটু দেখো, একদম যে প্রথমে যে স্ট্রাকচারটা, এটা হলো হিস্টামিনের স্ট্রাকচার। ঠিক আছে? হিস্টামিনের সাথে এখানে আমরা কি করছি, ওই যে আমাদের NH3+ একটা গ্রুপ ছিল না, সেই গ্রুপটাকে আমরা অল্টার করে আরো পোলার গ্রুপ অ্যাড করলাম। দেখছো এখানে যে NH2 এখানে কি করা হয়েছে, লাস্টলি করা হয়েছে গুয়ানাইল গ্রুপ অ্যাড করার
মা এন হ্যাঁ? আলফা গুয়ানাইল। ওকে, এখন কথাটা এসে আমি কি করে খুবই ঢুকবো? আনফরচুনেট একটা ব্যাপার দেখা গেল, সেটা হলো এটাকে আমরা প্রথমে ভাবছিলাম এটা তাহলে অ্যান্টাগনিস্ট হিসাবে কাজ করে, বাট এটা পরবর্তীতে দেখা গেল কি এটা আসলে কোনোভাবে অ্যান্টা পার্শিয়াল অ্যাগনিস্ট হিসাবে কাজ করে। কিভাবে? হিস্টামিন যেই পরিমাণে অ্যাক্টিভেট করে হিস্টামিন রিসেপ্টরটাকে, এই এন আলফা গুয়ানাইল হিস্টামিন তার থেকে কিছু কম এক্সটেন্টে ম্যাম আপনার কথা আসছে না। যে পরিমাণ গ্যাস্ট্রিক অ্যাসিড রিলিজ হবে করে তার থেকে কম, সেম, ঠিক না? দ্যাট মিন্স এটা অ্যান্টাগনিস্টিক ইফেক্ট না দেখাইলেও এটা একটা উইক পার্শিয়াল অ্যাগনিস্ট হিসাবে কিন্তু কাজ করতে পারে। দ্যাট মিন্স মানে এইখান থেকে একটা ক্লু পাওয়া গেল যে তার মানে আসলে হিস্টা যেহেতু এটা পার্শিয়াল অ্যাগনিস্ট হিসাবে কাজ করছে, দ্যাট মিন্স এটা আমরা কি করতে পারি, অ্যান্টাগোনাইজও কিন্তু করতে পারবো। ঠিক আছে, সো এখানে আমাদের ফার্স্ট যে অফিসিয়াল যে প্রোডাক্ট ছিল সেটা হচ্ছে এন আলফা গুয়ানাইল হিস্টামিন। এরপরে আমরা কি চেষ্টা করলাম, পরের স্লাইডে যাও, এরপরে আমরা চেষ্টা করলাম এটা পার্শিয়াল অ্যাগনিস্ট যেহেতু ছিল এর থেকে কিভাবে আমরা অ্যান্টাগনিস্ট তৈরি করব। ঠিক আছে, এটা হলো আমাদের এখন উদ্দেশ্য। সো এখানে আমরা কি করছি, আমরা এখানে দেখছি যে আমাদের হিস্টামিনের জন্য এটা যদি অ্যাগনিস্ট হিসাবে কাজ করে তাহলে এর যে ইমিয়াডাজোল রিং এবং এটার যে চার্জড অ্যামাইনো গ্রুপ, এই দুইটা গ্রুপের হাইড্রোজেন বন্ডিং এবং আয়নিক বন্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। ইমিয়াডাজোল রিং এর হাইড্রোজেন বন্ডিং এবং চার্জ যে অ্যামাইনো গ্রুপ আছে তার আয়নিক বন্ডিংটা গুরুত্বপূর্ণ হিস্টামিনের অ্যাক্টিভিটির জন্য, অ্যাগনিস্ট অ্যাক্টিভিটির জন্য। এবং আমরা যদি অ্যান্টাগনিস্ট অ্যাক্টিভিটি করতে চাই, এটাকে অ্যান্টাগোনাইজ করতে চাই, সেই ক্ষেত্রে ইমিয়াডাজোল রিং এর হাইড্রোজেন বন্ড, এটা খেয়াল করো, গুয়ানিডিন গ্রুপের আয়নিক বন্ডিং দরকার। ওই যে আমরা এন আলফা গুয়ানাইল গ্রুপ আছে, এই গুয়ানিডিন গ্রুপটা যদি আয়নিক বন্ডিং করে তাহলে কিন্তু সেখানে অ্যান্টাগনিস্টিক অ্যাক্টিভিটি পাওয়া সম্ভব। এটা স্টাডির মাধ্যমে পাওয়া গেল। তার মানে আমাদের প্রথম একটা ক্লু পাওয়া গেল কিভাবে আমরা অ্যাগনিস্ট থেকে অ্যান্টাগনিস্ট তৈরি করতে পারবো। প্রথমে আমরা কি দেখছি, অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটির জন্য হিস্টামিনের যে ইমিয়াডাজোল রিংটা আছে, ইমিয়াডাজোল রিং এর একটা হাইড্রোজেন বন্ডিং দরকার। আর চার্জ যে অ্যামাইনো গ্রুপ আছে বা NH3 গ্রুপ আছে তার কিন্তু এটা আমরা পেতে চাই তাহলে সেম ভাবে ইমিয়াডাজোল রিং এর হাইড্রোজেন বন্ডিংই লাগবে, সেম সেম। কিন্তু এখানে পার্থক্য হলো যে গুয়ানিডিন গ্রুপটা ছিল, বুঝতে পারছো? সো এরপরে নেক্সট স্লাইডে যেতে পারো। আয়নিক বন্ডিংটা তাহলে অ্যাগনিস্ট অ্যাক্টিভিটির জন্য ম্যান্ডেটরি হিসাবে আমরা ধরে নিতে পারি বা এটাকে কনসিডার করা যেতে পারে। সো এই জন্য দেখা গেল যে আমরা কি করছি, যদি স্ট্রংলি বেসিক গুয়ানিডিন গ্রুপটাকে একটা নিউট্রাল গ্রুপের মাধ্যমে রিপ্লেস করি, সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে নতুন আরেকটা গ্রুপ অ্যাড করা যাইতে পারে, থাইও ইউরিয়া গ্রুপ, যেটার থাইওরিয়া গ্রুপকে যদি অ্যাড করার পরে আমরা যে প্রোডাক্টটা পেলাম সেটার নাম হচ্ছে SKF91581। ঠিক আছে, কারণ হলো গুয়ানিডিন গ্রুপটা অনেক বেসিক একটা গ্রুপ, বেসিসিটি অনেক বেশি, যার কারণে এটার সাইড ইফেক্ট প্রোফাইল অনেক বেশি হবে। এবং আমাদের এখানে কি দরকার, আয়নিক কি করছি, ফাংশনাল গ্রুপটাকে চেঞ্জ করে গুয়ানিডিন গ্রুপের বদলে আমরা এখানে থাইও ইউরিয়া গ্রুপ মানে কি সালফার গ্রুপ অ্যাড করলাম।
বুঝতে পারছো? এবং এই সালফার বা থায়ো ইউরিয়া গ্রুপটা যেহেতু এটার বেসিসিটি কম এবং এরা কি করতে পারে, হাইড্রোজেন বন্ডিংও করতে পারে, এবং আমাদের আহ এই দুইটা গ্রুপের যেহেতু বেসিসিটির অনেক পার্থক্য থাকে, তাই আমাদের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিও কিন্তু এখানে অল্টার হতে পারে। এবং এই যে অ্যাড করার পরে আমরা যে মলিকিউলটা পাইলাম ওটার নাম হচ্ছে SKF91581, এবং এই ড্রাগটা বা এই যে অ্যানালগটা তৈরি হলো পাওয়া যায়, মানে কি ওখানে কোনো ধরনের অ্যাগোনিক অ্যাক্টিভিটি নাই, তাই তো? দ্যাট মিনস এখানে একটা থিওরি এস্টাবলিশ করা গেল যে অ্যাগোনিস্ট বাইন্ডিং রিজন ইনভলভস আয়নিক বন্ডিং এবং অ্যান্টাগনিস্টিক রিজন ইনভলভস হাইড্রোজেন বন্ডিং। যেহেতু এখানে থাইওরিয়া গ্রুপ অ্যাড করা হয়েছে, এক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন বন্ডিংটা মোস্ট প্রমিনেন্ট বন্ডিং হিসাবে আমরা এখানে পাইলাম, যার কারণে এটা অ্যাগোনিস্টিক অ্যাক্টিভিটি থেকে ডিরেক্টলি কি হলো, অ্যান্টাগনিস্টিক অ্যাক্টিভিটিতে চলে গেল। এবং এরপরে আমরা আবার চেইন এক্সটেনশন করলাম, চেইন এক্সটেনশন করার পরে এন মিথাইল গ্রুপ অ্যাড করা হলো। এন মিথাইল গ্রুপ অ্যাড করার পরে SKF91581 থেকে বুরিমামাইড নামে একটা অ্যানালগ পাওয়া গেল। বুঝতে পারছো? তাহলে একদম প্রথমে আমরা কি পাইছিলাম, হিস্টামিন থেকে এন আলফা গুয়ানাইল হিস্টামিন, পরে সেখানে আমরা দেখলাম আসলে এখানে আয়নিক বন্ডিং এবং হাইড্রোজেন বন্ডিং এর জন্য আমাদের অ্যাগোনিস্ট থেকে অ্যান্টাগনিস্টিক অ্যাক্টিভিটি আমরা পেতে পারি, তাই তো? পরবর্তীতে কি করা হলো, এখানে যেহেতু গুয়ানাইল গ্রুপটা অনেক বেশি বেসিক একটা গ্রুপ, গুয়ানিডিন গ্রুপ, এই জন্য এটাকে আমরা থাইওরিয়া গ্রুপ দিয়ে রিপ্লেস করলাম এবং একটা মলিকিউল পাইলাম, সেটা নাম হচ্ছে SKF91581। এবং আমরা এই যে এই মলিকিউলটার ক্ষেত্রে দেখলাম যে এখানে আসলে খুবই উইক অ্যান্টাগনিস্টিক অ্যাক্টিভিটি পাওয়া যায়। সো এখানে আয়নিক বন্ডিংটা আসলে অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটির জন্য দায়ী ছিল, এবং যেহেতু এখানে হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে, এই হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে অ্যান্টাগনিস্টিক অ্যাক্টিভিটির জন্য দায়ী। এখন এই SKF91581 এই মলিকিউলটার সাথে আমরা এন মিথাইল গ্রুপ অ্যাড করলাম। এই অ্যাড করার পরে যে মলিকিউলটা পেলাম সেটার নাম হচ্ছে বুরিমামাইড। তার মানে এখন আমরা দেখো পার্শিয়াল অ্যাগোনিস্ট থেকে কিন্তু একটা অ্যান্টাগনিস্ট পেয়ে গেছি, তাই না? এবং এই যে বুরিমামাইড এটা কিন্তু কম্পিটিটিভ হিস্টামিন অ্যান্টাগনিস্ট। কম্পিটিটিভ হিস্টামিন অ্যান্টাগনিস্ট মানে কি, হিস্টামিন রিসেপ্টরে এটা হিস্টামিনের সাথে কম্পিটিশন করে বাইন্ড করার জন্য, ঠিক আছে? এবং এটা এন আলফা গুয়ানাইল হিস্টামিন থেকে প্রায় 100 টাইমস মোর পটেন্ট, মানে 100 গুণ বেশি পটেন্সিয়াল প্রথম যে মলিকিউলটা পাইলাম তার থেকে। এবং এটা আমাদের হিস্টামিন রিলিজটাকে কিন্তু ইনহিবিট করতেছে, যার কারণে গ্যাস্ট্রিক অ্যাসিডটা বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, যার কারণে H2 রিসেপ্টরের এক্সিস্টেন্স সম্পর্কে একটা এভিডেন্স পাওয়া গেছে যে H2 রিসেপ্টর আসলে এক্সিস্ট করে। পরের পরের যাও, পরের স্লাইডে। সো এখানে যে কতগুলো স্ট্রাকচার দেখা যাচ্ছে যে একদম গুয়ানিডিন, তারপর হচ্ছে গুয়ানিডিন থেকে এখানে আমরা যে আইসোথায়োইউরিয়া গ্রুপ অ্যাড করলাম, তারপরে ওখান থেকে আমরা পাইলাম হচ্ছে SKF91581। পরে সেখানে যে মিথাইল গ্রুপ, এন মিথাইল গ্রুপ অ্যাড করা হয়েছে চেইন এক্সটেনশনের মাধ্যমে। SKF91581 থেকে পাইলাম হচ্ছে বুরিমামাইড। এই স্ট্রাকচার গুলা কিন্তু সব ঠিক আছে। হিস্টামিন থেকে যে গুয়ানিডিন প্রথমে যে এন আলফা গোলা, কি হলো, কে চেঞ্জ করতে বললো তোমাদের? আমাকে হোস্ট করে দিলা, এটা তো অনেক আগেই করতে পারতা। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ? জি ম্যাম।
আচ্ছা, তো কোন পর্যন্ত পড়ছিলাম আমরা? ভালো হয়েছে, আমিও দেখতে পাচ্ছিলাম না, বুঝছো? কষ্ট হইতেছিল খুব পড়াইতে। আচ্ছা, তো এই যে তাহলে আমাদের প্রথম যে স্ট্রাকচারটা এটা তো দেখলাম আমরা। তাহলে গুয়ানিডিন মলিকিউলের পরে আর সেখান থেকে এই যে দেখো এইচ গ্রুপটাকে রিপ্লেস করে এখানে শুধু সালফার গ্রুপ অ্যাড করা হয়েছে, এতটুকুই পার্থক্য। এটা হচ্ছে আইসোথাইউরিয়া। পরবর্তীতে সেখানে আমরা আবার কি করছি, থাইউরিয়া গ্রুপ অ্যাড করছি। আইসোথাইউরিয়া থেকে থাইউরিয়া গ্রুপ অ্যাড করলাম, সেটা হচ্ছে এসকেপ 91581। আবার সেটাতে আবার চেন এক্সটেনশন করছি, মানে এন মিথাইল গ্রুপ অ্যাড করছি। তারপর যেটা পেলাম সেটা নাম হচ্ছে বুরিমামাইড। এখন এই বুরিমামাইড থেকে আমরা আমাদের নেক্সট অ্যানালগে যাব। কেন? কারণ হচ্ছে এই বুরিমামাইড এই ড্রাগটার একটা সমস্যা হলো এটা আমাদের অ্যাবজর্পশন হয় না খুব ভালো, এবং এটা ওরালি অ্যাডমিনিস্ট্রেশন করলে এটার বায়ো অ্যাভেলেবিলিটি অনেক কমে যায়। এটা একটা বড় সমস্যা না? যার কারণে কি করা হলো, কি করে আমরা এটার অ্যাবজর্পশন বাড়াতে পারি, তার জন্য আমরা নেক্সট ডেভেলপমেন্টের স্টেজে গেলাম। সো এখানে আমরা দেখতেছি যে ইমিডাজোল রিংটা খুবই ইম্পর্টেন্ট আমাদের অ্যাক্টিভিটির জন্য, তাই না? অ্যাগোনিস্টিক এবং অ্যান্টাগোনিস্টিক দুইটা অ্যাক্টিভিটির জন্য আমাদের ইমিডাজোল রিংটা দরকার। এবং হিস্টামিনের কাছাকাছি পিকে ভ্যালু যদি কোনো মলিকিউলের থাকে, সেটা খুব ভালো বাইন্ড করতে পারবে, মানে বেটার বাইন্ডিং দিবে এবং বেটার অ্যান্টাগোনিস্টিক অ্যাক্টিভিটি দিবে। সো ইমিডাজোল রিং এর পিকে কত হিস্টামিনের, সেটা হচ্ছে প্রায় 5.74। তার মানে এই 5.74 এর কাছাকাছি যদি কোনো মলিকিউলের পিকে থাকে, সেটা খুব ভালো অ্যাক্টিভিটি দিবে, অ্যান্টাগনিস্টিক অ্যাক্টিভিটি দিবে। ঠিক আছে? সো এই 5.74 পিকে মানে হচ্ছে এটা বোঝাচ্ছে তার রিং ফিজিওলজিক্যাল যে পিএইচ আনআয়োনাইজড অবস্থায় থাকে। ঠিক আছে? এখন এই বুড়িমামা 5, এখন তুমি চিন্তা করো কোথায় 5.74 আর কোথায় 7.25, যার কারণে কিন্তু এটার অ্যাবজর্পশন রেট অনেক কম ছিল। এই জন্য আমরা কি করছি, পরবর্তীতে এই মেটিয়ামাইড যে এই ড্রাগটাকে ডেভেলপ করছি। হ্যাঁ, এবং আরেকটা জিনিস হচ্ছে যে পিকে ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার, এটা কিন্তু একটা optional। এখন আমার পিকে যদি কমাইতে হয়, তার মানে কি করতে হবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপগুলোকে অ্যাড করতে হবে, ঠিক না? যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল। সো এখন আমরা কি করব, এমন গ্রুপ অ্যাড করব যেটাকে আসলে ইলেকট্রন উইথড্র করবে ইলেকট্রন ডোনেটিং এ থেকে। দ্যাট মিন্স আমরা যদি কোনো ইলেকট্রন নেগেটিভ অ্যাটম সাইটে অ্যাড করতে পারি, সেটা মিনিমাম ডিস্টারবেন্স করবে, মানে কি এটার অ্যাবজর্পশন রেট আসলে তাহলে ভালো হবে। দ্যাট মিন্স এখন আমাদের কি করতে হবে, একটা কি বলে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অ্যাড করে এটার পিকে এটাকে আসলে কমাইতে হবে। তো এরপরে কি করা হলো, এই মেটিয়াম আমার ডেভেলপ করা হলো। এখানে হচ্ছে প্রথমে আমাদের যে থাইও ইউরিয়া গ্রুপ ছিল সেটাকে রিপ্লেস করা হলো সালফারটাকে এনএইচ মইটি দিয়ে। এনএইচ সালফারটাকে আমরা কি করছি, রিপ্লেস করছি। পরের স্লাইডে যাও। So, আচ্ছা, থাইওইডিয়া গ্রুপের যে মেটামাইড, এটা হলো আমরা সালফার গ্রুপের মাধ্যমে সালফার গ্রুপটাকে সাবস্টিটিউট করছি এনএইচ ময়েটির মাধ্যমে। এখন এনএইচ ময়েটি যদি দেওয়া হয় তখন আবার কি হয় বলতো, এটা কিন্তু নতুন আরেকটা অ্যানালগ তৈরি করে যেটার ফার্মাকোকাইনেটিক প্রপার্টি আরো বেটার। বুঝতে পারছো? যেটা হচ্ছে আরো বেটার হবে আমাদের ফার্মাকোকাইনেটিক প্রপার্টিটা। এবং এই ক্ষেত্রে এই থাইওইডিয়া গ্রুপটা এটা হচ্ছে 10 times more active than the বুরিমাম। আমরা দেখছি যে মেটামাইডের যদি এই গ্রুপটা অ্যাড করা হয় সেক্ষেত্রেও কিছু সাইড ইফেক্ট থাকতে পারে, সেটা হচ্ছে গ্রানুল করে আমাদের বডির কিডনি ড্যামেজ করে ফেলে। এখন এইটাও যাতে কমানো যায়, এই জন্য আমরা আবার কি করছি, এখানে থাইওইডিয়া গ্রুপটাকে এনএইচ গ্রুপ দিয়ে ওয়ান গ্রুপটা কিন্তু আমাদের বডিতে ন্যাচারালি তৈরি হয়, যার কারণে কি হয়েছে আমার বডিতে এটা মোস্টলি সুটেড। এটা বডিতে কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট দেখাবে না, প্লাস এটাকে
খুব ভালো অ্যাবজর্পশন করবে। বুঝতে পারছো? তার মানে এখানে কিন্তু আমাদের বুরিয়ামামাইড যেটা, এটারও অ্যাবজর্পশনের প্রবলেম ছিল, যার কারণে আমরা কি পাইলাম, মেটামাইড করলাম। মেটামাইডের ক্ষেত্রেও দেখছি গ্রানুলোসাইটোপেনিয়া হচ্ছে, কিডনি ড্যামেজ হচ্ছে। এরপরে আমরা ওখানে যে থাইরয়েড গ্রুপ ছিল সেখানে সালফারটাকে আমরা কি করছি, এনএইচ গ্রুপ দিয়ে রিপ্লেস করলাম, যেটা আমরা পাইলাম হচ্ছে গুয়ানিডিন গ্রুপ। এখন গুয়ানিডিন গ্রুপটা যেহেতু আমাদের বডিতে ন্যাচারালি সবসময় তৈরি হয় এবং এটা ওয়েল টলারেটেড, যার কারণে কি হয়েছে, এটা আরো বেটার আমাদের অ্যাক্টিভিটি দিবে এবং বেটার টলারেটেড হবে। সো এই যে আমরা নতুন যেই গ্রুপটা পাইলাম, strongly যে electron withdrawing substituent make the guanidine group less basic and less ionized। ক্ষেত্রে আমরা নাইট্রো এবং সায়ানো গ্রুপ, এই দুইটা গ্রুপটাই যেহেতু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটা আমরা এই দুইটা গ্রুপে ব্যবহার করতে পারি। এবং পরবর্তীতে দেখা গেল যে সায়ানো যে ক্লিনিক্যাল ট্রায়ালে এটা প্রমাণ করা গেছে, মানে প্রমাণ পাওয়া গেছে। এই জন্য আমরা কি করছি, নাইট্রো গ্রুপটাকে বাদ দিয়ে পরবর্তীতে এই সায়ানো গুয়ানিডিন যে অ্যানালগ, সেই ড্রাগটাই ক্লিনিক্যাল ট্রায়ালে যেহেতু এটা ভালো করছে, এটাকে আমরা পরবর্তীতে লিড কম্পাউন্ড বা আমাদের হচ্ছে মেইন প্রোডাক্ট হিসাবে মার্কেটিং করতে পারছি। এখন এই যে সায়ানো গুয়ানিডিন যে এবং এই সিমেটিডিন হচ্ছে বুড়ি মোর অ্যাক্টিভ এবং মেটিয়ামামাইড থেকে 2 টাইমস মোর অ্যাক্টিভ। মানে কি, বুরিয়ামামাইড অ্যাক্টিভিটি অনেক বেশি ছিল। সো এটা হচ্ছে তাহলে আমাদের এই যে এন আলফা গুয়ানিল হিস্টামিন, তারপর অনেকগুলো অ্যানালগ পেলাম, 15 1581, তারপরে হচ্ছে আমরা পাইলাম ওখান থেকে বুরিয়ামামাইড। এই বুরিয়ামামাইড হচ্ছে এই স্ট্রাকচারটা। সো এখান থেকে আমরা পাইলাম আবার কি, মেটামাইড। মেটামাইড থেকে আমরা পাইলাম তাহলে লাস্টলি সিমেটিডিন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টোটাল প্রসেসটা। এখন আমরা যদি একদম প্রথম থেকে আরেকবার একটু জাস্ট সামারি করি। হ্যাঁ, একদম প্রথমে আমরা হিস্টামিনের স্ট্রাকচারটা দেখছি, যে হিস্টামিনে আসলে কি কি লাগে। এখানে হচ্ছে টোটাল 3টা গ্রুপ আছে আমরা দেখছি। একটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম গ্রুপ থাকে, একটা থাকে হচ্ছে আমাদের ইমিডাজোলিন, আর একটা হচ্ছে ভিতরে আমাদের কানেক্টিং গ্রুপ। সো এই 3টা গ্রুপই আসলে হিস্টামিনের অ্যাক্টিভিটির জন্য দরকার। এখন আমরা চাইতেছি হচ্ছে হিস্টামিনের একটা অ্যান্টাগোনাইজ ডেভেলপ করার জন্য। অ্যান্টাগোনাইজ ডেভেলপ করার জন্য আমরা এখানে বিভিন্ন টাইপের পোলার এবং হাইড্রোফোবিক গ্রুপ অ্যাড করছি। তো হাইড্রোফোবিক গ্রুপ অ্যাড করার পর দেখছি এখানে কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি পাওয়া যায় না। এরপরে আমরা কি করলাম, পোলার গ্রুপ অ্যাড করলাম। পোলার গ্রুপ অ্যাড করার পরে আমরা যেই মলিকিউলটা পাইলাম সর্বপ্রথম, সেটার নাম হচ্ছে এন আলফা গুয়ানাইল হিস্টামিন। এটাকে ধরা হলো এটা একটা অ্যান্টাগনিস্ট, কিন্তু পরবর্তীতে দেখা গেল কি, এটার আসলে কোনো অ্যান্টাগনিস্টিক অ্যাক্টিভিটি না, এটা বরং উইক অ্যাগনিস্ট হিসাবে কাজ করে। ঠিক আছে, সো উইক অ্যাগনিস্টকে কিভাবে আমরা অ্যান্টাগনিস্ট করব, এর পরবর্তীতে কি করা হলো, যে দেখা গেল যে এখানে আসলে আমাদের এই হাইড্রোজেন বন্ডিং ইমিডাজোল এর অবশ্যই দরকার, এবং আমাদের গুয়ানিডিন গ্রুপের আয়নিক বন্ডিংটাও অ্যান্টাগনিস্টিক অ্যাক্টিভিটির জন্য দরকার। ঠিক আছে, যার কারণে পরবর্তীতে আমরা কি করছি, গুয়ানিডিন গ্রুপটাকে থাইও ইউরিয়া গ্রুপ দিয়ে রিপ্লেস করলাম। রিপ্লেস করার পরে যেই মলিকিউলটা পাইলাম সেটার নাম হচ্ছে এসকেএফ 91581। পরবর্তীতে দেখা গেল যে এসকেএফ 91581 এটা হচ্ছে একটা উইক অ্যান্টাগনিস্ট হিসাবে কাজ করে, যেটা কোনো ধরনের কোনো ডোমেস্টিক অ্যাক্টিভিটি নাই, এবং এই অ্যান্টাগনিস্টিক অ্যাক্টিভিটির জন্য হাইড্রোজেন বন্ডিংটা এখানে কাজ করতেছে। এই জন্য আমরা এটাকে পরবর্তীতে আরো একটু এক্সটেনশন করলাম, যাতে হাইড্রোজেন বন্ডিংটা বাড়ে। এন মিথাইল গ্রুপ অ্যাড করলাম, এবং এন মিথাইল গ্রুপ অ্যাড করার পরে আমরা যে মলিকিউলটা পেলাম সেটার নাম হচ্ছে বুরিমামাইড, এবং এই বুরিমামাইডটা এন আলফা গুয়ানাইল হিস্টামিন থেকে প্রায় 100 টাইমস মোর পটেন্ট ছিল। এখন বুরিমামাইডের কিছু সমস্যা ছিল, এটা হচ্ছে অ্যাবজর্পশন যেহেতু খুবই কম হতো এবং ওরালি এটা সুইটেবল ছিল না, যার কারণে আমরা এটাকে আরো ডেভেলপ করলাম, মানে কাইনেটিক প্রপার্টিটাকে যাতে বাড়ানো যায়। এই জন্য আমরা পরবর্তীতে নতুন আরো এটাকে ডেভেলপ করার চেষ্টা করলাম। এখন ডেভেলপ করার জন্য আমরা এটাকে কি করব, বিভিন্ন ধরনের ইলেকট্রন আমাদের হিস্টামিনের যত কাছাকাছি হবে তত এটার বাইন্ডিং অ্যাফিনিটি ভালো হবে এবং বেটার অ্যান্টাগনিস্টিক অ্যাক্টিভিটি পাবো আমরা। এখন পিকে হল ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো? এটা এটা তো আমরা সবাই বুঝছি নিশ্চয়ই। পিকে হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং যে পাওয়ার,
তার কারণে আমরা এখানে যদি উইথড্রয়িং গ্রুপ অ্যাড করি সেক্ষেত্রে আমাদের কিন্তু কি মিনিমাম ডিস্টারবেন্স হবে মলিকিউলের জন্য। সো এরপরে আমরা কি করছি, থাইওরিয়া গ্রুপ অ্যাড করলাম। থাইওরিয়া গ্রুপ অ্যাড করার পরে এটাকে কি বুঝতে পারছি আমরা? তাহলে আমরা বুড়িমামাইড থেকে একটা থাইওরিয়া গ্রুপ অ্যাড করার মাধ্যমে মেটামাইড পাইলাম, এবং এই মেটামাইডটা কিন্তু 10 টাইমস মোর অ্যাক্টিভ বুড়িমামাইড থেকে, মানে আগের মলিকিউল থেকে প্রায় 10 গুণ বেশি অ্যাক্টিভ। কিন্তু এখানেও দেখা গেছে কি এটা ওরাল অ্যাক্টিভিটি ভালো এবং এটা অ্যাবজর্পশন, এটা নতুন আরেকটা সাইড এফেক্ট প্রোফাইল দেখা গেল। কি সেটা হচ্ছে, এটা যদি পেশেন্টকে দেওয়া হয় পেশেন্টের ডাব্লিউবিসি অনেক কমে যায়, ডাব্লিউবিসি ডিস্ট্রাকশন হচ্ছে এবং কিডনি ড্যামেজ হচ্ছে। তাহলে কি এটার কারণ, এটার সাথে যে থাইরয়েডিয়া গ্রুপ, যার কারণে এখন এই থাইরয়েডিয়া গ্রুপের যে সালফার থাকে সেই সালফারটাকে আমরা এনএইচ মইটি দিয়ে রিপ্লেস করলাম। এনএইচ মইটি দিয়ে যদি রিপ্লেস করি তখন আমরা মলিকিউলটা যেহেতু আমাদের বডিতে ন্যাচারালি প্রোডাকশন হয়, এটা খুব ভালো মতো আমাদের বডিতে টলারেটেড হবে। ঠিক আছে? এখন তাহলে এই যে নতুন মলিকিউলটা পাইলাম, ধরনের স্ট্রংলি যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ গুলো আছে যেমন সায়ানো গ্রুপ এবং নাইট্রো গ্রুপ, এই সায়ানো এই এনএইচ ময়েটির সাথে বিভিন্ন ধরনের সায়ানো গ্রুপ এবং নাইট্রো গ্রুপ অ্যাড করার পরে আমরা কিছু অ্যানালগ পাইলাম। এখন এটাকে আমরা যখন ক্লিনিক্যাল ট্রায়ালে নিলাম দেখলাম যে সায়ানো গ্রুপ এবং নাইট্রো গ্রুপের মধ্যে সায়ানো গুয়ানিডিন যে অ্যানালগ, এটা হচ্ছে, যার কারণে পরবর্তীতে আমরা নাইট্রো গুয়ানিডিন অ্যানালগটাকে ডিসকার্ড করে দেই এবং এই যে সায়ানো এবং এইটার অ্যাক্টিভিটি বুড়িয়ামামাইড থেকে প্রায় 10 টাইমস মোর অ্যান্ড মিডটামাইড থেকে প্রায় 2 টাইমস মোর। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের তাহলে লাস্ট স্ট্রাকচার, বুড়িয়ামামাইড, তারপরে হচ্ছে মেটামাইড, আর হচ্ছে সিমেটিডিন। এখন বলো কে কে বুঝছো, কে কে বুঝো না? ম্যাম বুঝছি, অনেক আরেকবার কথা লেখা আছে, পড়লে আরো অনেক কথা ভালো লেখা ক্লিয়ার। আছে। আর সবকিছু পরীক্ষার জন্য লিখতে হবে না, আসলে এত কিছু লেখার সময়ও পাবে না। তো মেইন যে ইভেন্ট গুলা, কেন এই মলিকিউলটা আবিষ্কার করা হইলো, কেন তার পরের স্টেজে যাওয়া হইলো, এই কারণটা জানতে হবে, এক্সপ্লেন করতে হবে উইথ স্ট্রাকচার। বুঝতে পারছো? এটাই হচ্ছে প্রথমে। আবার এটাও বলতে পারি আমি যে কিভাবে বুড়িয়ামাইড থেকে সিমেটিডিন আসছে, ওই আগের গুলা বাদ, কখনোই বুড়িয়ামাইড থেকে শুরু করবা। ঠিক আছে? অথবা 2 মার্কের কোশ্চেন আসতে পারে যে মেটামাইড থেকে কেন সিমেটিডিন আসলো, কারণ মেটামাইডে কি ছিল, এটার ওরাল অ্যাবজর্পশন রেট অনেক ভালো থাকা সত্ত্বেও এটা গ্রানুলোসাইটোপেনিয়া করতেছিল এবং হচ্ছে এটা কি করে আমাদের ড্যামেজ করে, যেহেতু এখানে থাইউরিয়া গ্রুপ আছে, যার কারণে এটা ফার্মাকোকাইনেটিক প্রোফাইল বাড়ানোর জন্য এবং এটার সাইড এফেক্ট প্রোফাইল কমানোর জন্য আমরা এটাকে সিমেটিডিন বা এনএইচ করার পরে আমরা এটা ফার্মাকোকাইনেটিক প্রোফাইলটাকে আরো যাতে আমরা ইনহ্যান্স করতে পারি বা ইমপ্রুভ করতে পারি, এই জন্য বিভিন্ন স্ট্রংলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাড করছি, যেমন সায়ানো গ্রুপ এবং নাইট্রো গ্রুপ। পরবর্তীতে আমরা দেখলাম যে সায়ানো গ্রুপের আসলে অ্যাক্টিভিটি বেটার দ্যান দ্য নাইট্রো গ্রুপ, এই জন্য আমরা সায়ানো গুয়ানিডিনটাকে কম্পাউন্ড বা আমাদের মেইন ফাইনাল কম্পাউন্ড হিসাবে কনসিডার করছি। মানে এটা কিন্তু বুঝে বুঝে পড়তে হবে, এর মধ্যে থেকে যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। বুঝছো? সো এই হচ্ছে তাহলে তোমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ। আর যদি তোমরা এটা না বুঝো আমাকে বলো, আমি আরো একবার দরকার হলে বুঝাবো, বাট একটু বুঝতে হবে। এখন তোমাদের এটা লাস্ট টপিক আজকে, রোল অফ বায়োটেকনোলজি ইন ড্রাগ ডিজাইন। সবাই কি আছো আমার সাথে? জি ম্যাম। বাকিগুলা কোথায় আছে ওরা, নাকি অ্যাসাইনমেন্ট দিয়েছি এটা তোমরা নেক্সট 3 দিনের মধ্যে এটা জমা দিবা? ঠিক আছে, সময় হলো 3 দিন।
এটাকে অফলাইনে জমা দিতে হবে নাকি অনলাইনে? অনলাইনে জমা দিলে তো সব ক্লাসটি বন্ধ হয়ে যাবে সম্ভবত আর 2-3 মধ্যে। অনলাইনে জমা দিও। কিন্তু কারোটা যদি কপি পেস্ট পাই আর যদি বুঝি এটা চ্যাটজিপিটি থেকে নিছো তাহলে কিন্তু 0 দিয়ে রেখে দিব একদম। তো সাবধান। সে কিন্তু কাটাকাটি করবে না ম্যাম কেন 0 দিলেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনেক বড় একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল আজকে। এরপরে আশা করতেছি একটা ক্লাস বা 2টা ক্লাস আমি এই এটা শেষ করে দিতে পারবো। একদিনে যদি 2টা সেশন নেই তাহলে 2টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। পরে একদম ছোট ছোট চ্যাপ্টার আমাদের। ঠিক আছে?